নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মাইনর পেপারে সাজেশন দিচ্ছি। ভালোভাবে পেপারটা পড়বে। এর আগে এই সিলেবাসে গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে কোনো পরীক্ষা হয়নি এর কোনো অংশের, তাই ভালো করে পরীক্ষা এইগুলো পড়বে। প্রথমে মডেল ওয়ানের একটা বিষয় বলে রাখি যে প্রত্যেক মডেলে তো একটা করে 10 নম্বর করে পড়তে হবে তোমাদের। শর্ট কোশ্চেনও আছে, সেটা আলাদা, কিন্তু একটা করে প্রত্যেক মডেল থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন করতে হবে পরীক্ষার সময়। তো সেক্ষেত্রে দেখো, মডেল ওয়ানে একটা খুব ভালো জিনিস তোমাদের দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক পরিভাষা। এই পরিভাষা মাত্র 38টা কোশ্চেন, 38টা রয়েছে। এই 38টার প্রত্যেকটা তোমরা মুখস্থ করবে। তার কারণ হচ্ছে এর বাইরে তো কোনো কিছু দেবে না। ইউনিভার্সিটি যে লিস্ট করে দিয়েছে তার বাইরে কিন্তু কোনো কিছু হবে না, তাই এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবার যদি পরীক্ষা সাধারণত 5টা করে হয়তো দিতে পারে, 5 নম্বর দিতে পারে, কিন্তু কোনো রকমে যদি এটা 10 নম্বরের একটা দিয়ে দেয় কোশ্চেনে 10টা লেখো, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরই সুবিধা হবে, কারণ 10টা হলে 10-এ 10 তোমরা পেয়ে যাচ্ছ এর শুধু বাংলা মানে লিখে, তাই এখান থেকে কোনো কিছু বাদ দেবে না। এবার আসি আমরা প্রশ্নগুলো আলোচনা করছি। তো প্রথমে মডেল ওয়ানে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ইতিহাস নিয়ে আলোচনা করছি। এখানে মডেল ওয়ানে 3টে পার্ট। প্রথমেই বললাম যে একটা তো বলেই দিলাম পরিভাষা। তো মডেল ওয়ানে 3টে পার্ট হলো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান সাধনা এবং বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ে পরিভাষা তো আসবেই পরীক্ষায়। এইবার কোশ্চেন কমনের ব্যাপার হলো রবীন্দ্রনাথ ঠাকুরের থেকেও কোশ্চেন আসবে, আবার বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা থেকেও কোশ্চেন আসবে। সেক্ষেত্রে মুখস্থ করতে হলে এই দুটোর মধ্যে যে কোনো একটা টপিকের কোশ্চেন মুখস্থ করো আর পরিভাষা মুখস্থ করো, তাতেই তোমাদের 10 নম্বর কমন হয়ে যাবে। এটাই যা এখন পর্যন্ত মনে হচ্ছে। তাই আমি কোশ্চেনগুলো বলছি, তার মধ্যে যে কোনো একটা পার্ট কোশ্চেনের দিক দিয়ে দেখতে গেলে যে কোনো একটা পার্ট মডেল ওয়ানে মুখস্থ করবে প্রথমে, তারপরে পরিভাষা। তো বাংলা ভাষার বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে পড়বে 19 শতকে বাংলা ভাষার বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত উদ্যোগ দেখা গিয়েছিল তার মধ্যে কোনগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য, এই উদ্যোগগুলি সাফল্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি বা নিম্নমুখী পরিচিত শিক্ষানীতি কিভাবে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাকে প্রভাবিত করেছিল, এই নীতি সাপেক্ষে ও বিপক্ষে যুক্তি বিশ্লেষণ করো। ফোর্ট উইলিয়াম কলেজে এবং পরবর্তীকালে স্কুল বুক সোসাইটির মতো প্রতিষ্ঠানগুলি বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ে গ্রন্থ রচনা ও প্রকাশের ক্ষেত্রে কী ভূমিকা পালন করেছিল, তাদের প্রকাশিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম উল্লেখ করে তাদের গুরুত্ব বিচার করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি সেগুলোই সাজেশনের অংশ। সবকটা কোশ্চেন দেখাতে হচ্ছে, তার কারণ এর আগে সিলেবাসে এটা পরীক্ষা হয়নি, তাই দেখানোটা উচিত। রাজা রামমোহন রায়, অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজেন্দ্রলাল মিত্রের মতন ব্যক্তিরা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রসারে যে অবদান রেখেছিলেন তার মূল্যায়ন করো। তাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি ও কার্যপদ্ধতির মধ্যে কোনো পার্থক্য থাকলে তার নির্দেশ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলা সাময়িক পত্রগুলি যেমন দিগদর্শন, তত্ত্ববোধিনী পত্রিকা ইত্যাদি কিভাবে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতা ও কৌতূহল সৃষ্টিতে সহায়ক হয়েছিল, এই পত্রিকাগুলিতে কিভাবে বিজ্ঞান বিষয়ক রচনা, বিষয়বস্তু ও ভাষা কেমন ছিল, আধুনিক যুগে বাংলা ভাষায় বিজ্ঞান পরিভাষা নির্মাণের ক্ষেত্রে কি সমস্যা দেখা দিয়েছিল এবং কিভাবে এই সমস্যার সমাধানের চেষ্টা করা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমি প্রথমে বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর নইলে বাংলা ভাষায় বিজ্ঞান ভাষা যে কোনো একটা টপিক ভালো করে পড়তে। এখানে 6টা কোশ্চেন আছে, চেষ্টা করবে 6টাই ভালো করে মুখস্থ করার, তাহলে এই পার্টটা হয়তো করতে হবে না, বা এই পার্টের সবকটা করলে হয়তো ওটা করতে হবে না। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান সাধনা ও বিজ্ঞান সাধনায় রবীন্দ্র উদ্যোগ, এটার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলছি। রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান চেতনার মূল ভিত্তি কী ছিল, তার সাহিত্য শিক্ষা চিন্তায় বিজ্ঞানের প্রভাব কিভাবে প্রতিফলিত হয়েছে তা বিশ্ব পরিচয় গ্রন্থের আলোকে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শান্তিনিকেতন ও বিশ্বভারতীতে বিজ্ঞান শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগ ও পরিকল্পনাগুলি কি ছিল, তিনি কিভাবে বিজ্ঞান ও মানবিক বিদ্যার সমন্বয় সাধনের চেষ্টা করেছিলেন, গুরুত্বপূর্ণ রয়েছে। বিজ্ঞান লক্ষ্যে প্রিয় পশ্চিম মন্দিরে দ্যুতি হয়ে আমি এসেছি দ্বারে, এই উক্তির আলোকে প্রাচ্য ও পাশ্চাত্যের বিজ্ঞান ভাবনার সমন্বয়ে রবীন্দ্রনাথের ভূমিকা বিশ্লেষণ করো, তিনি কিভাবে বিজ্ঞানের বিশ্বজনীন রূপটিকে তুলে ধরতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ের রচনাগুলির ভাষাশৈলী ও উপস্থাপন কৌশলের বৈশিষ্ট্য, তিনি কিভাবে জটিল বৈজ্ঞানিক তত্ত্বকে সাধারণ পাঠকের জন্য সহজবোধ্য ও কাব্যিক করে তুলেছিলেন, এটা গুরুত্বপূর্ণ রয়েছে। বিজ্ঞানের অগ্রগতি ও তার সম্ভাব্য অপপ্রয়োগ নিয়ে
রবীন্দ্রনাথের ভাবনা কি ছিল, তার রচনা বিজ্ঞান ও প্রযুক্তির মানবিক ব্যবহারে যে গুরুত্ব আরোপ করা হয়েছিল তা আলোচনা করো। তারপর তো পরিভাষা তো বলেই দেওয়া হয়েছে, এই পরিভাষাগুলো তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, এর মধ্যে থেকে একটাও বাদ দেবে না। এবার আসি মডেল 2, যেখানে তোমাদের গল্প রয়েছে, বিজ্ঞান বিষয়ক গল্প, এগুলো কিন্তু ভালো করে পড়তেই হবে। তো পলাতক তুফান, জগদীশচন্দ্র বসুর পলাতক তুফান গল্পে ঘূর্ণিঝড়ের আকস্মিক অন্তর্ধান রহস্যকে কেন্দ্র করে যে বিভিন্ন বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক ব্যাখ্যা উপস্থাপিত হয়েছে সেগুলি বিস্তারিত আলোচনা করো। লেখকের মূল উদ্দেশ্য এক্ষেত্রে কী ছিল বলে তোমার মনে হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গল্পের শেষে কথক যেভাবে ঘূর্ণিঝড় অন্তর্ধানের কারণ ব্যাখ্যা করেছেন তা কতখানি বিশ্বাসযোগ্য? এর মাধ্যমে লেখক কি নিছক হাস্যরসের সৃষ্টি করেছিলেন, নাকি তৎকালীন বৈজ্ঞানিক ধারণার সীমাবদ্ধতা ও বিজ্ঞান সর্বস্বতার প্রতি ইঙ্গিত করেছেন? যুক্তিসহ বিস্তারিত লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। পলাতক গল্পে সমকালীন সমাজ, সরকারি দপ্তর, সংবাদপত্র ও সাধারণ মানুষের মানসিকতাকে যেভাবে চিত্রিত যে তা বিশ্লেষণ করো। লেখকের ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি কিভাবে চিত্রায়ন হয়েছিল গুরুত্বপূর্ণ রয়েছে। এই ঘটনার প্রকৃত তত্ত্ব পৃথিবীর মধ্যে একজন মাত্র জানে, সে আমি। এই উক্তিটির আলোকে কথকের চরিত্র এবং তার বর্ণিত ঘটনার সত্যতা বিচার করো। গল্পটিকে বৈজ্ঞানিক রহস্য বলার সার্থকতা কতটুকু, তোমার মতামত দাও। কুন্তল কেশরী নামক পণ্যটি তার উৎপত্তির ফ্যান্টাস্টিক্যাল কাহিনী কিভাবে গল্পের কেন্দ্রীয় রহস্যের সঙ্গে জুড়ে গেছে এবং এর বাণিজ্যিক প্রচারের আখ্যান এবং ঘূর্ণিঝড়ের প্রশমনে তার কথিত ভূমিকা গল্পে কি বিশেষ তাৎপর্য বহন করে আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। গল্পের প্রথম পরিচ্ছদে সৃষ্ট গম্ভীর, ভীতিপ্রদ ও বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার আবহাওয়ার সঙ্গে দ্বিতীয় পরিচ্ছদের কথকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও তার লৌকিক সমাধানের বর্ণনার বৈসাদৃশ্য কিভাবে গল্পের সামগ্রিক আবেদন ও রস সৃষ্টিতে সাহায্য করেছে আলোচনা করো। এতদিনে বোঝা গেল যে বিজ্ঞান সর্বে মিথ্যা। সংবাদপত্রে এই মন্তব্য উপস্থাপিত বিভিন্ন বৈজ্ঞানিক প্রচেষ্টার আপাত ব্যর্থতার প্রেক্ষিতে বিজ্ঞান ও জনপ্রিয় ধারণা বা বিশ্বাসের দ্বন্দ্ব বিষয়ে লেখক জগদীশচন্দ্র বসু কি বার্তা দিতে চেয়েছেন তা তুমি মনে করো? পরের প্রশ্ন, পলাতক তুফান গল্পে জার্মান অধ্যাপকের বক্তৃতার অংশটি গল্পের মূল বিষয়বস্তুর সঙ্গে কিভাবে সম্পর্কিত? এই আপাত অপ্রাসঙ্গিক অংশটির মাধ্যমে লেখক মানব চরিত্র, জ্ঞান চর্চার সীমাবদ্ধতা বা অন্য কোনো গভীরতার দিক তুলে ধরতে চেয়েছিলেন কি? ব্যাখ্যা করো। যেগুলো গুরুত্বপূর্ণ বলছি সেগুলোই পড়বে, যেগুলো বলছি না সেটা পড়বে না। গল্পের নামকরণ পলাতক তুফান কতটা সার্থক? ঘূর্ণিঝড়ের পলায়ন এবং তার পিছনে কথিত কারণ, এই দুইয়ের নিরিখে গল্পের কাহিনী রহস্য লেখকের অন্তর্নিহিত ব্যঙ্গাত্মক ভঙ্গির সঙ্গে এই শিরোনামের যোগসূত্র স্থাপন করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, নামকরণ। পরের প্রশ্ন, পলাতক তুফান গল্পটি একটি সার্থক ব্যঙ্গ রচনা হিসেবে মূল্যায়ন করো। গুরুত্বপূর্ণ রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বে। এই যে এক্সট্রা অংশগুলো দিয়েছি এটা ভালো করে দেখবে, এর নিরিখে কিন্তু আলোচনা করতে হয়। পরে হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের লাট্টু গল্পের পটভূমি, কেন্দ্রীয় রহস্যটি কি? ঘনাদা কিভাবে এই রহস্যের সঙ্গে নিজেকে জড়িয়েছেন তা বিস্তারিত আলোচনা করো। লাট্টু গল্পে অধ্যাপক শঙ্কু লাট্টুটির অস্বাভাবিক আচরণের কি সম্ভাব্য বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন? ঘনাদার বর্ণনায় সেই ব্যাখ্যাগুলির গ্রহণযোগ্যতা কতখানি বলে তোমার মনে হয়? এটা পড়ার দরকার নেই, এটা বাদ দিয়ে দাও। ঘনাদার চরিত্রায়নে লাট্টু গল্পটি কিভাবে নতুন মাত্রা যোগ করে তার গল্প বলার ভঙ্গির বৈশিষ্ট্য এবং শ্রোতাদের ওপর তার প্রভাব বিশ্লেষণ করো, গুরুত্বপূর্ণ রয়েছে। শয়তানের লাট্টু কথাটির তাৎপর্য কি? গল্পে এই লাট্টুকে ঘিরে যে কিংবদন্তি আতঙ্ক তৈরি হয়েছে তার কারণ বিশ্লেষণ করো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাট্টু গল্পে ঘনাদার দাবি অনুযায়ী তিনি শেষ পর্যন্ত বিপর্যয় রোধ করেছিলেন, তার এই দাবির বিশ্বাসযোগ্যতা কতখানি? এর মাধ্যমে লেখক ঘনাদার চরিত্রে কোন দিকটি তুলে ধরতে চেয়েছিলেন? ঘনাদার চরিত্র এটা তুমি পড়তে পারো, বাকি পার্ট কিন্তু গুরুত্বপূর্ণ না। এখানে লাট্টু গল্পের সমাপ্তি কিভাবে ঘনাদার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার গল্প বলার উদ্দেশ্যকে প্রতিফলিত করেছিল? গল্পের শেষে শ্রোতাদের প্রতিক্রিয়া থেকে কি বোঝা যায়? তোমরা এটা বাদই দিয়ে দাও, দরকার নেই। পরের প্রশ্ন, লাট্টু গল্পে বাস্তব ও কল্পনার মিশ্রণ কিভাবে ঘটেছে? লেখক প্রেমেন্দ্র মিত্রের ঘনাদার মুখে দিয়ে যে বিজ্ঞান পরিবেশন করেছেন তার স্বরূপ বিশ্লেষণ করো, খুবই গুরুত্বপূর্ণ।
লাট্টু গল্পের প্রকৃতির ভয়ঙ্কর রূপ এবং মানুষের অসহায়তা কিভাবে চিত্রিত হয়েছে প্রেক্ষাপটে ঘনাদার তথাকথিত বীরত্ব কত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল। লাট্টু গল্পের ভাষা শৈলী বর্ণনাভঙ্গির বিশেষত্ব কি, কিভাবে এই শৈলী গল্পের রহস্য রোমাঞ্চ সৃষ্টিতে সাহায্য করছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাট্টু গল্পে বিজ্ঞান ও কিংবদন্তির মধ্যেকার দ্বন্দ্ব ও সমন্বয় কিভাবে দেখানো হয়েছে, ঘনাদা গল্পে শেষ পর্যন্ত বিজ্ঞানের জয়গান গায় নাকি রহস্যময়তার কাছে আত্মসমর্পণ করেন, গুরুত্বপূর্ণ। সত্যজিৎ রায় সবুজ মানুষ, সবুজ মানুষ থেকে পড়বে, এটি বাদ দিয়ে দিতে পারো। সবুজ মানুষটি শারীরিক গঠন, পোশাক পরিচ্ছদ এবং আচরণের মধ্যে কোন কোন অস্বাভাবিকতা কথকের দৃষ্টি আকর্ষণ করেছিল, এই বিবরণগুলির মাধ্যমে তার অপার্থিব সত্তা কিভাবে প্রকাশিত হয়েছে। এখানে সবুজ মানুষের বিবরণ এবং তার ভিন্নতা, এটা তোমাদের পড়তে হবে। কোশ্চেন যেমনই আসুক এই যে এই অংশটা লক্ষ্য করো, এইভাবে পড়তে হবে, ঠিক আছে। পরে দেখো রয়েছে কোশ্চেন যদি আছে, আমার মুখের দিকে চেয়ে সে খিলখিল করে হেসে উঠল, সে হাসি ভারী অদ্ভুত, মানুষের হাসি নয়, পাখির ডাকের মতো মিষ্টি নয়, মিষ্টি, পাখির ডাকের মতো মিষ্টি। এই উক্তির আলোকে সবুজ মানুষটির হাসি এবং তার ভাষার বিশেষত্ব বিশ্লেষণ করো। কথকের সঙ্গে তার যোগাযোগের মাধ্যম কি ছিল। এই যে যোগাযোগের মাধ্যম এবং ভাষার বিশেষত্ব গুরুত্বপূর্ণ হতে পারে, ঠিক আছে। সবুজ মানুষটি তার নিজের গ্রহ ও সেখানকার জীবনযাত্রা সম্পর্কে যে বর্ণনা দিয়েছে তার উল্লেখযোগ্য দিকগুলি কি কি, পৃথিবীর সঙ্গে তার গ্রহের জীবনযাত্রার মূল পার্থক্যগুলি আলোচনা করে। এখানে দেখো সবুজ মানুষের গ্রহের বিবরণ ও পৃথিবীর তুলনা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। আমরা শুধু বেঁচে থাকি কারণ বেঁচে থাকার মানেই আনন্দ। সবুজ মানুষের এই উক্তিটির তাৎপর্য কি, তাদের গ্রহের জীবন ধারণের উদ্দেশ্য এবং মূল্যবোধ পৃথিবীর মানুষের থেকে কতটা ভিন্ন তা গল্পের আলোকে ব্যাখ্যা করো। জীবন দর্শন ও মূল্যবোধের পার্থক্য, এখানে মনে রাখতে হবে যে 4 কোশ্চেন এবং 5 কোশ্চেনের উত্তর প্রায় সেম হবে। নেক্সট হচ্ছে গল্পের শেষে সবুজ মানুষটির বিদায় ও তার রেখে যাওয়া প্রভাব কথকের মনে কেমন পরিবর্তন এনেছিল। আমার যুক্তি তর্ক সব গুলিয়ে গেল, কথকের এই উপলব্ধির কারণ, পরিণতি ও কথকের উপলব্ধি, এটা হচ্ছে মেন ব্যাপার। টপিকগুলো তোমাদের দেখবে ব্যাকেটে লেখা রয়েছে এই গল্পের। সবুজ মানুষ গল্পে লেখক কিভাবে বিজ্ঞান ও কল্পনার একটি সার্থক সমন্বয় ঘটেছেন। গল্পে বর্ণিত সবুজ মানুষের অস্তিত্ব ও তার গ্রহের বিবরণ কতটা বিশ্বাসযোগ্য বা প্রতীকী বলে তোমার মনে হয়, বিজ্ঞান ও কল্পনার সমন্বয় এটার মূল বিষয়বস্তু, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট, গল্পটিতে পৃথিবীর দূষণ, মানুষের অর্থলিপ্সা এবং যান্ত্রিক জীবনযাত্রার প্রতি যে প্রচ্ছন্ন সমালোচনা করা হয়েছে তা সবুজ মানুষের বর্ণনায় মাধ্যমে ফুটে উঠেছে, কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। সবুজ মানুষ গল্পের ভাষা শৈলী বর্ণনাভঙ্গির বিশেষত্ব কি, কিভাবে এই শৈলী গল্পের রহস্যময়, শান্ত ও বিষণ্ণ আবহ সৃষ্টিতে সাহায্য করেছে। ওরা আসে, দেখে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে যায়, এই উক্তির মাধ্যমে লেখক কাদের কথা বলতে চেয়েছেন, তাদের এই দীর্ঘ নিঃশ্বাসের কারণ কি বলে তোমার মনে হয়। গল্পটি কি মানব সমাজকে কোনো বিশেষ বার্তা দিতে চায়। অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ গল্পের অন্তর্নিহিত বার্তা গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তাহলে কি হলো, অবশ্যই 2 নম্বর কোশ্চেনটা পড়বে। 2 নম্বর কোশ্চেন যেখানে সবুজ মানুষের বিবরণ ও তার ভিন্নতা রয়েছে, যোগাযোগ ও ভাষার বিশেষত্ব, এটা আপাতত বাদ দাও। 4 এবং 5 ভালো করে পড়বে, অর্থাৎ 2, 4, 5। 7 ভালো করে পড়ো, 7, 8 এবং 10 ভালো করে পড়ো, এগুলো ভালো করে পড়ো। আশ্চর্য সৌরপাত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মডিউল 3 থেকে। আশ্চর্য সৌরপাত প্রবন্ধে লেখক সৌরজগতের বিশালতা এবং গ্রহ নক্ষত্রের অপরিমেয় দূরত্ব বোঝানোর জন্য কি কি উপমা ও উদাহরণ ব্যবহার করেছেন। এই বর্ণনার মাধ্যমে তিনি পাঠকের মনে কি ধরনের বিস্ময় জাগাতে চেয়েছিলেন। সৌরজগতের বিশালতা ও দূরত্ব গুরুত্বপূর্ণ রয়েছে। আমি শুধু এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা লেখা রয়েছে সেগুলোই আলোচনা করছি, বাকিগুলো তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, লেখক কিভাবে তৎকালীন বৈজ্ঞানিক জ্ঞানের সীমাবদ্ধতা এবং জ্যোতির্বিজ্ঞানের রহস্যময়তার কথা উল্লেখ করেছেন। আকাশে কত তারা আছে, এই প্রশ্নের উত্তরে প্রাবন্ধিকের যে বিভিন্ন মত ও পর্যবেক্ষণের কথা বলেছেন তা আলোচনা করো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাকি কোশ্চেনগুলো তোমরা দেখে নাও,
আমি শুধু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি যেগুলো পরীক্ষা আসতে পারে। প্রবন্ধে লেখক যেভাবে পৃথিবীর ক্ষুদ্রতা এবং মহাবিশ্বের বিশালতার মধ্যে তুলনা করেছেন তা মানুষের অহংকার এবং জ্ঞানের সীমাবদ্ধতা সম্পর্কে কি বার্তা দেয়? গুরুত্বপূর্ণ রয়েছে। আশ্চর্য সৌরপাত প্রবন্ধে ভাষা ও উপস্থাপন শৈলীর বৈশিষ্ট্য কি? লেখক কিভাবে জটিল বৈজ্ঞানিক তত্ত্বকে সাধারণ পাঠকের জন্য সহজবোধ্য ও আকর্ষণীয় করে তুলেছেন? খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ব্যাস, এগুলো গুরুত্বপূর্ণর মধ্যে আমি বলে দিলাম। বাকি প্রশ্নগুলো করতে চাইলে অবশ্যই দেখে নিতে পারো। স্বর্ণকুমারী দেবীর উপক্রমণিকা বিজ্ঞান শিক্ষা, তাহলে এখান থেকে পড়বে, দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সেটাই বলছি। ভারতবর্ষ বিজ্ঞানের আদিম অভ্যুত্থান, বেদ বর্ণিত সময়েও ভারতবর্ষে বিজ্ঞান চর্চা দেখতে পাই। এই উক্তির আলোকে লেখিকা প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চার যে গৌরবময় চিত্র তুলে ধরেছেন তার সংক্ষিপ্ত বিবরণ দাও। পরবর্তীকালে এই ধারা কেন ব্যাহত হয়েছিল বলে তুমি মনে করো? গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, পৃথিবীর আবর্তন বশতই স্থির নক্ষত্রমণ্ডল এবং গ্রহগণের উদয় অস্ত হইতেছে। এই বৈজ্ঞানিক সত্যটি প্রতিষ্ঠা করতে গিয়ে লেখিকা কোন কোন প্রচলিত ভ্রান্ত ধারণা বা প্রাচীন মতবাদের উল্লেখ করেছেন এবং কিভাবে আধুনিক বিজ্ঞানের যুক্তিতে তা খণ্ডন করেছেন তা আলোচনা করো। গুরুত্বপূর্ণ রয়েছে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, তৎকালীন বাঙালি সমাজে বিশেষত নারী সমাজের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রসারের ক্ষেত্রে লেখিকা কি কি প্রতিবন্ধকতা অনুভব করেছিলেন এবং এই উপক্রমণিকা রচনার মাধ্যমে তিনি সেই প্রতিবন্ধকতাগুলি কিভাবে দূর করতে চেয়েছেন? গুরুত্বপূর্ণ রয়েছে। যেদিন বিজ্ঞান আমাদিগকে অন্তত করিবেন সেই দিন সর্বতোভাবে আমাদের উন্নতি হইবে। মনে মনে যশে আমরা অন্য সমুন্নত জাতিদিগের সমকক্ষ হইতে পারিব। এই উক্তির আলোকে লেখিকার মতে বিজ্ঞান শিক্ষার সঙ্গে একটি জাতির সামগ্রিক উন্নতি কিভাবে সম্পর্কিত? তার এই ভাবনা তৎকালীন ভারতের প্রেক্ষাপটে কতটা গুরুত্বপূর্ণ ছিল? গুরুত্বপূর্ণ রয়েছে এটা। এবার রাজশেখর বসুর অপবিজ্ঞান, অপবিজ্ঞানে 5টা কোশ্চেন আমি দিয়েছি, 5টা কোশ্চেনই তোমাদের পড়তে হবে, এখান থেকে একটা কোশ্চেনও বাদ দেওয়া যাবে না। রাজশেখর বসুর অপবিজ্ঞান প্রবন্ধে অবলম্বনে উদাহরণ সহযোগে অপবিজ্ঞানের ধারণা দাও। রাজশেখর বসু তার অপবিজ্ঞান প্রবন্ধে লিঙ্গ শব্দ সম্পর্কে যে মতামত প্রকাশ করেছেন সেই সম্পর্কে লেখো। রাজশেখর বসু বিজ্ঞান সম্পর্কে তার যে অভিমত অপবিজ্ঞান প্রবন্ধে ব্যক্ত করেছেন তা সম্পর্কে জানো, যা জানো লেখো। রাজশেখর বসু অপবিজ্ঞান বলতে কি বোঝাতে চেয়েছিলেন তা তোমাদের পঠিত অপবিজ্ঞান প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। রাজশেখর বসু অপবিজ্ঞান প্রবন্ধে খট্টাঙ্গের দ্বারা যে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছিলেন তা আলোচনা করো। তো এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজশেখর বসুর অপবিজ্ঞান এখান থেকে কিন্তু একটাও বাদ দেবে না, এখান থেকে একটা শিওর আসছে। তারপরে মডিউল 4 থেকে নারায়ণ সান্যালের বিশ্বাসঘাতক, যেখানে প্রথম কোশ্চেনটা গুরুত্বপূর্ণ রয়েছে, যেখানে বিশ্বাসঘাতকের নামকরণ ও বিশ্বাসঘাতকতার প্রেক্ষাপট আলোচনা করতে হয়েছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই পড়বে, এটা আসবে পরীক্ষায়। পরে রয়েছে দেখো কেন্দ্রীয় চরিত্রের নৈতিক দ্বন্দ্ব, মানে কেন্দ্রীয় চরিত্র উপরে এই উপন্যাসটার কেন্দ্রীয় চরিত্র তোমাকে পড়তে হবে, গুরুত্বপূর্ণ রয়েছে। পরেরটা রয়েছে বৈজ্ঞানিক প্রেক্ষাপট ও তার উপস্থাপন, গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরটা দেখো ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট এই উপন্যাসে যে তুলে ধরা হয়েছে সেটা গুরুত্বপূর্ণ, এটা দরকার নেই। উপন্যাসের অন্তর্নিহিত বার্তা ও নৈতিক প্রশ্ন, এটি গুরুত্বপূর্ণ রয়েছে। এগুলো দরকার নেই, তোমাদের করতে হবে না। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে। এই গল্পের দেখো একজন বাঙালি লেখকের কলমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে এমন একটি আন্তর্জাতিক মানের বৈজ্ঞানিক ও রাজনৈতিক থ্রিলার রচনার প্রচেষ্টা কতটা সার্থক? বিশ্বাসঘাতক উপন্যাসটির সাহিত্যিক মূল্য বিচার করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই হলো তোমাদের সাজেশন, এগুলো ভালো করে পড়বে, ভালো করে দেখবে ভিডিওটা, যে কোন কোশ্চেনগুলো আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছি, কোন টপিকটার উপর জোর দিতে বলেছি, সেইগুলো নিয়ে এখন প্রস্তুত নিয়ে নাও। কারণ পূর্ববর্তী বছরে কোনো প্রশ্ন পাবে না এর থেকে, কারণ এইগুলো সিলেবাসে ছিলই না গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে। তাই যে কোশ্চেনগুলো দিয়েছি ভালো করে পড়ো, অবশ্যই কমন পাবে।
আর নোটস যদি কেউ কিনতে চাও অবশ্যই জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।